নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের প্রিয়জন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টায় একটা করে ভিডিও নিয়ে আসি। আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম রাত 8টায়। এটি মারাত্মক ভিডিও। কিভাবে প্রতিবাদের কণ্ঠকে পুলিশ স্তব্ধ করে দিতে চাইছে, এই সরকার পুলিশকে দিয়ে কিভাবে প্রতিবাদীদের কণ্ঠ চেপে দেওয়ার চেষ্টা করছে, সেই সব জিনিস আপনাদের দেখাবো, শোনাবো। একটু ধৈর্য ধরে শেষ অবধি শুনুন, কারণ আপনারা প্রত্যেকেই কেউ না কেউ কোথাও না কোথাও প্রতিবাদে যুক্ত এই ঘটনায়। তাই আপনাদের এই বিষয়টা জানা উচিত। হয়তো অনেকেই এই ধরনের চিঠি পেয়েছেন। বারাসাতের বাসিন্দা সৌমি দেবী, বারাসাত বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, যিনি পেশাগতভাবে বর্তমানে শিক্ষিকা, তিনি বারাসাত বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে বারাসাত পুলিশকে আগাম লিখিত জানিয়ে 200 জনের একটি মিছিল করেন, যে মিছিলটা বারাসাতের রাজপথ পরিক্রমা করে একদম বাদিক দিয়ে নিয়ম মেনে। এবং সেই মিছিলে পুলিশ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। কোথাও ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়নি, অথচ তার কাছে এই ধরনের একটি চিঠি এলো। যদিও আমি শোনাবো ওই সৌমি দেবীর মুখ থেকে পুরো ঘটনাটা। তিনি বেলও নিয়েছেন, তার হয়ে একাধিক আইনজীবী স্বতঃস্ফূর্তভাবে নেবে বিচারকের কাছে আর্জি করেছেন, এবং সম্ভবত তারা হাইকোর্টেও যাচ্ছেন এই পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে শাস্তি দাবি করে। তো এই ঘটনাটা সৌমি দেবীর মুখ থেকে পুরোটা আপনাদের শোনাবো। তার আগে যে বিষয়টাকে উল্লেখ করে তাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা দায়ের করা হয়েছে, যে রাজপথ বা সড়কপথ অবরুদ্ধ করে রাখা হয়েছিল, আগে সেই মিছিলের একটা ছোট্ট ক্লিপ আপনারা দেখে নিন। পরিষ্কার দেখুন রাস্তার পাশ দিয়ে কিভাবে গাড়িগুলো যাচ্ছে, একটু দেখে নিন। দেখলেন ভিডিওটা? কোথাও মনে হলো রাস্তা অবরুদ্ধ? কোথাও অবরোধকারীদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল? কোথাও রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো বিষোদ্গার ছিল মিছিলে? তারা তো শুধু বিচারটা চেয়েছিলেন। আর তার জন্য ভারতীয় ন্যায় সংহিতাকে সামনে রেখে 5টা ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো বারাসাত পুলিশের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সেই অভিযোগগুলো। এবারে আসুন একটু শুনে নি সৌমি দেবী, যাকে চিঠি ধরানো হয়েছিল, যিনি বেল পেয়েছেন, তার মুখ থেকে শুনে নিন পুরো ঘটনাটা। আজকে সৌমি দেবীর বক্তব্য শোনার মধ্যে দিয়ে এপিসোড শেষ করব। কালকে আসবো আর একটা প্রতিবাদী, তারও কিভাবে কণ্ঠরোধ করার জন্য তাকেও চিঠি দেওয়া হয়েছে, সেটাও কালকে 8টার সময় শোনাবো, আপনাদের দেখাবো। তিনিও বেল পেয়েছেন, তিনি হাইকোর্টে যাচ্ছেন কালকে রাত 8টায়, সেটা দেখাবো। আপনাদেরও বলে রাখি, শান্তিপূর্ণ আন্দোলনে সুপ্রিম কোর্টের পরিষ্কার করে বলা আছে যে সেটাই যেন কোনো রকম বাধা না দেওয়া হয়, তাদের বিরুদ্ধে যেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়, অথচ পুলিশ করে যাচ্ছে। আপনারা যারা আন্দোলন করছেন, শান্তিপূর্ণ আন্দোলন, পুলিশ আপনাদের যাদের বিরুদ্ধে মামলা করছে, কেস দিচ্ছে, হয়রানি করছে, আপনারা আমাদের কাছে খবর পাঠান, আমরা সম্প্রচার করব। আসুন সৌমি দেবীর বক্তব্যটা শুনে নিন। নমস্কার সৌমি ম্যাডাম, আমি ভয়েস অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, আপনার নামে পুলিশ একটা কেস করেছে শুনলাম, বিষয়টা যদি একটু বলেন। আসলে একটা কেস না, 5টা ধারায় আমাকে কেস দেওয়া হয়েছে। বেলেবল সেকশন যদিও, তার মধ্যে একটা আছে নন বেলেবল, যেটা হাইওয়ে অবরোধ করার ব্যাপারটা। আমি এক বারাসাত গার্লসের প্রাক্তনী,
হুম এবং একজন স্কুল টিচারও। তো আমার গার্লসের প্রাক্তনী বিভিন্ন দিদিদের এবং ছোট বোনেদেরকে নিয়ে মিছিল করেছিলাম। প্রথমত ডাক দিয়েছিল অন্য দুটো বোন, তাদের ইচ্ছায় মিছিলটা হয়। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোরা ছোট, গাইড করছিলাম আমি। তার বিগত কয়েকদিন ধরেই আসলে আমি ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করছিলাম, এইরকম একটা মানে কি বলবো, আমরা যে মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গবাসী যে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় তো কেউ তো সুস্থভাবে একটা রাতও বালিশে ঘুমোতে পারছি না, না মাথা দিয়ে। প্রতিটা রাত আমাদের কাটছে যে আমাদের আগামী প্রজন্ম কি ভোগ করতে চলেছে, তারা কিভাবে থাকছে, আমরা যেভাবে রয়েছি। তারপরে তো এই জন্য আমি যেহেতু সাংস্কৃতিক মনোভাবাপন্ন, তো আমার তরফ থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমি আগেও প্রতিবাদ জানিয়েছি, তার আগেও একটা র্যালিতে স্লোগান দিয়েছি। এবং ওদিন কি হয়েছিল, আমরা 200 জন শুধু মহিলা বেরিয়েছিলাম, মানে গার্লস স্কুলের প্রাক্তনীরা মিলে শুধু 200 জন মহিলা। তাতে কোনো এখনকার স্টুডেন্ট ছিল না, সবাই কিন্তু প্রাক্তনী। যারা ধরুন শেষ ইয়ারে পাস আউট করেছে তারাও ছিল, এবং 98-এর পাস আউট ব্যাচও ছিল, এবং একজন আন্টি বলা চলে, যাই হোক আমার দিদি বলে সম্বোধন করা উচিত, তার বয়স 67, তিনি পর্যন্ত আমাদের সাথে র্যালিতে পা মিলিয়েছেন। মানে কতটা প্রাক্তনী একবার ভাবুন। এরকম ভাবে আমরা এতজন যখন মিছিলে গেছি, আমাদের মানে 24 ঘন্টা আগে, তার আগের দিন রাত পুলিশকে ইন্টিমেশন দেওয়া ছিল, সেখানে আমার ফোন নাম্বারটাই দিয়েছিলাম। ছোট মানুষ, ওরা ভয় পাচ্ছিল। যাই হোক, আমার এবং আরেকজনের নাম ছিল, কিন্তু ফোন নাম্বার আমার দেওয়া ছিল। এবার যথারীতি ইন্টিমেশন যেহেতু দেওয়া, পুলিশের গাইডলাইন অনুযায়ী পুলিশ কিন্তু আমাদের র্যালিতে সামনে। আপনারা পুলিশকে ইন্টিমেশন দিয়েছিলেন লিখিতভাবে? একদম লিখিতভাবে, আমার কাছে তো তার ছবিও আছে আর কি। এবার সেই অনুযায়ী পুলিশ কিন্তু আমাদের র্যালিটাতে সামনে এবং পিছনে এবং মিডিলেও 3 জন পুলিশ পুরো র্যালিটাকে প্রোটেক্ট করে নিয়ে যায়। আমরা স্টার্ট করেছিলাম গার্লস স্কুলের সামনে থেকে, সেখান থেকে র্যালিটা চাপাডালির মোড় ঘুরে ব্রিজ হয়ে কলোনি মোড় যায়, কলোনি মোড় থেকে ডাকবাংলোর মোড় আসে, এবং ডাকবাংলোর মোড় থেকে হাটখোলার মোড়ে গিয়ে র্যালি শেষ হয়। এই যে মোড়গুলো যখন ঘুরেছি, মোড়ে দাঁড়িয়ে যেরকম ঘোরার সময় স্লোগান শাউটিং হয় সেরকম একটু জোরে হয়েছে। তাছাড়া নর্মাল স্লোগান শাউটিং, আমাদের কোনো টোটো পর্যন্ত ছিল না, মানে মাইক বাজিয়েছি সেটাও বলতে পারবে না, একটা টোটোতেও আমরা স্লোগান দিইনি, আমাদের গলা ভয়েস রেজ করেছি আমরা, ঠিক আছে। এই যে শেষ হলো, তখন কিন্তু পুলিশ কোথাও একবারের জন্যও আমাদের আটকায়নি, একবারও বলেনি যে আপনারা চলুন, এখানে দাঁড়াবেন না, বা আটকে যাচ্ছে পথ, বা অবরোধ হয়েছে। আমাদের কারণে কিন্তু 10 মিনিটও কোথাও পথ অবরোধ ছিল না। আমার নামে যে ধারায় কেস দিয়েছে, তার মধ্যে কিন্তু হাইওয়ে অবরোধের কেস রয়েছে। আপনি আমাকে বলুন এখানে হাইওয়ে অবরোধটা কোথায় হলো? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এবং আমি বারবারই দেখেছি যে পুলিশ আমাকে সামনে গাইড করছিলেন তিনি বারবার মিছিলের ছবি তুলছিলেন। আমি তখন বলেছি যে আপনি এতগুলো মেয়েকে নিয়ে আমি বেরিয়েছি, আপনি কেন বারবার ছবি তুলছেন? বলছে এটা আমাদের প্রোটোকলের মধ্যে। উনি বলেছেন এটা আমাদের প্রোটোকলের মধ্যে। যাই হোক, আমি বারবার ওনাকে বলছিলাম যে আপনি মিছিলটা থেকে সাইডে গিয়ে দাঁড়ান, একদম এমন ভাবে যাচ্ছিল উনি মিছিলটা ডেকেছেন, এরকম ভাবে যাচ্ছিল একদম মিলে আমাদের ব্যানারের। যাই হোক, উইথ ড্রেস ছিল, একদম উইথ ড্রেস ছিল। যাই হোক, এইভাবে হাটখোলার মোড়ে এসে আরো একটা মিউজিশিয়ানদের টিম, তারা আমাদের সাথে মিলিত হয়ে যায়, এবং আমাদের তো মিছিলটা ওখানে শেষ হয়, আর ওই মিউজিশিয়ানদের ওই গানের ওরা চলে যায় ওদের মতো করে র্যালি করে। এতে কোথায় হাইওয়ে অবরোধ করলাম আর আমার কারণে কোথায় জ্যাম হলো আমি কিছুই বুঝলাম না। মানে কি অরাজকতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি জানি না। শুধুমাত্র একটা প্রতিবাদী মুখ বলে এই কেস এরকম ভাবে দেওয়া যায় কিনা আমি সত্যিই জানি না। আমি আদতেও কিন্তু কোর্টে গিয়ে কেসটা দাঁড়াবেই না, আমি এটা খুব ভালোভাবে জানি। কোন কেসটা? এই যে আমার নামে 5টা কেস দেওয়া হয়েছে এই র্যালিটা করার জন্য, আদতেও এই কোর্টে গিয়ে কিন্তু এই কেস দাঁড়াবে না। আপনি কি বেল নিয়েছেন? হ্যাঁ, আমি কাল কোর্টে অ্যাপিয়ার করে সারেন্ডার করে বেল নিয়েছি, আমাকে বেল দেওয়া হয়েছে, এবং চার্জশিট জমা পড়ুক। আগামী দিনে আমার লয়ার যারা আছেন, একজন নয় একাধিক লয়ার, তারা বলেছেন মুভ করবেন। মানে আপনার অ্যাপয়েন্টেড তো একজন লয়ার এবং ধরুন পরিচিত থাকে না, আমাদের তো বিভিন্ন পরিচিত, মানে স্বতঃস্ফূর্তভাবে লয়াররা এসে আপনার পক্ষে দাঁড়িয়েছে।
পক্ষে দাঁড়িয়েছে শুধু নয়, যখন মহামান্য আদালতের কাছে পেশ করা হয়েছে জিনিসটা, মানে একসাথে 6-7জন লয়ার অনেকেই আছে যাদেরকে আমি চিনিও না, প্রত্যেকে ভয়েস রেজ করেছেন এবং আদালত তখন বলেছেন যে বিষয়টা আমি দেখছি, আপনারা যেরকম বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, আমি বিষয়টা দেখছি, এত ওরিড হবেন না, একদম স্পষ্ট এই কথা জানিয়েছেন। এবং যথারীতি দেখা গেল যে 2টোর পর আমি বেলটা পেয়ে গেছি কোনো অসুবিধে ছাড়াই। আর পরবর্তীকালে আপনারা কি ভাবছেন, আন্দোলন কি থামিয়ে দেবেন? একদমই না, কোনো প্রশ্নই ওঠে না আন্দোলন থামানোর। যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ কোনোভাবে আন্দোলন থামাবো না। ঠিক, আমাদের মুখ বন্ধ করা যায় না। ঠিক। আগামী দিনে আমার লয়ারের উপদেশ অনুযায়ী আমি চলবো। যদি হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট যেতে যাব, আশা করি হাইকোর্টেই কেসটা কোয়াশ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। যা যা সিচুয়েশন আছে, মানে তাতে এর বেশি এগোনোর কথা নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেছে যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা দেওয়া যাবে না। তো পুলিশ তো সুপ্রিম কোর্টকেও তাহলে মানছে না। সে তো আমরা আজকে থেকে দেখছি না, বিভিন্ন রকম ভাবে কোনো কোর্টের রায় আমাদের মাননীয়া মানেন না। ঠিক, কোনো রকম কোর্টের রায় উনি কিন্তু মানেন না। যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, 2009-এর যে চাকরি পরীক্ষার্থীরা ছিল প্রাইমারির কেসের, তাদেরকে জয়েনিং ডেট যখন আদালত দিয়েছিল তার পাক্কা 1.5 থেকে 2 বছর বাদে তাদের জয়েনিং করানো হয়। মাননীয়ার কিন্তু কোনো কিছুই যায় আসে না, কোর্টের রায় যে মানলেন না তাতে মাননীয়ার কিছু যায় আসে না। ঠিক আছে, এবং আরো বিভিন্ন রকম কেসে, শুধু এটা নয়, এই যে হাইকোর্ট বলেছে শান্তিপূর্ণ মিছিল করলে, আমরা তো একটা মশালও ব্যবহার করিনি, কোথাও আমাদের জন্য কোথাও একটা জ্যামত তৈরি হয়নি, তাহলে শুধুমাত্র আমাকেই কেন বেছে নেওয়া হলো? ওই যে আমি বারবার করে ফেসবুক পোস্ট দিচ্ছিলাম, সব মানুষকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছিলাম, একদম মানে হয়তো ওদের আইটি সেলের হাতে আমি একদম মার্ক ছিলাম, সেই কারণে দেওয়া হয়েছে, এটা একদম পরিষ্কার আমার কাছে। কিন্তু এভাবে আমার মুখ বন্ধ করে রাখা যাবে না, আগেও যায়নি কোনোদিন, এখনো যাবে না। যে আপনাকে কুর্নিশ জানাই এই কারণেই, আপনি একটা মহিলা, আপনি একজন শিক্ষয়িত্রী, সমাজের কারিগর, মানে ভবিষ্যৎ প্রজন্ম তৈরির কারিগর, এবং আপনি সংস্কৃতি মনস্ক মানুষ। আপনার সঙ্গে এই যে ব্যবহারটা করলো পুলিশ, এর জন্য ধিক্কার জানাই এবং আপনাদের কাছে অনুরোধ, আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো যে কোনোভাবেই আমাদের আন্দোলন এইভাবে থামবে না, কোনো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আপনাকে এর জন্য কুর্নিশ। চোখ দিয়ে রক্ত ধরলো, সেই বোনের সাথে হয়েছে। আমার ঘরেও তো আমার একটা মেয়ে আছে, তার কিন্তু 1 বছর বয়স হয়ে গেছে। একদম, আগামী দিনে সে কোন প্রফেশনে যাবে আমি জানি না, তার সাথে যদি এটা ঘটে, আজকে আমি মুখ বন্ধ করে রাখলে কিন্তু কাল আমার ঘরে ঢুকবে, এই জিনিসটা কাল আমার ঘরে ঢুকবে। ঠিক ঠিক ঠিক। আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকের ঘর থেকে বেরিয়ে এসে এই জিনিসের প্রোটেস্ট করা উচিত, নাহলে আগামী দিনে আমরা যে শাসকের আন্ডারে রয়েছি, তারা কিভাবে পশ্চিমবঙ্গকে শাসন করবেন, তারা নিজের প্রত্যেক দিন নিত্য নতুন নিয়ম তৈরি করছেন এবং তাদের নিয়মেই আমরা মেনে নিতে বাধ্য, আইনের ঊর্ধ্বে গিয়ে তারা নিয়ম মানাচ্ছেন। এই যে চলছে অরাজকতা, যা হওয়া সম্ভব নয় সেটাকে সম্ভব করছেন। তালিবানি শাসন চলছে, একদমই তালিবানি শাসন চলছে, এর বাইরে আর কিছু বলার নেই। মানে যেভাবে রোমহর্ষক সমস্ত ঘটনা বেরিয়ে আসছে, এটা তো একটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। আর প্রতিবার মাননীয়া বলেছেন যে পশ্চিমবঙ্গের বুক দিয়ে একটা পিঁপড়েও হেঁটে যেতে পারে না আমার অজান্তে। তাহলে সেখানে আজিগরে এইরকম ধরনের এত কাণ্ড হতো, লাশ পাচার হয়ে যাচ্ছে, তার ভেতর থেকে সমস্ত অর্গান খুলে নেওয়া হচ্ছে, এত কিছু ক্রমাগত হয়ে গেছে, তুই জানতেন না মাননীয়া? তাদেরই বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, রক্ষা করার চেষ্টা হচ্ছে অপরাধীদের। একদমই তাই। যেখানে মাননীয়া একজন মহিলা, সেইখানে দাঁড়িয়ে একজন মহিলার সাথে এই ব্যবহার করার পর উনি কন্টিনিউয়াসলি কি করে গেছেন প্রথম থেকে, আর 2 দিন আগে হঠাৎ করে সবাইকে বলছেন তার দলের নেতা নেত্রীদের যে আপনারা সবাই প্রতিবাদ করুন, আর আইএনটিইউসির পক্ষ থেকে মিছিল বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে, বড় বড় মিছিল। এই র্যালি করে কি সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখা যায়? ম্যাডাম, আপনি কি মনে করেন যে এই যে আপনাদের নোটিশ দিচ্ছে পুলিশ, এতে কি সরকার ভয় পেয়ে গিয়ে এগুলো করছে?
অবশ্যই ভয় পেয়েছে কিনা আমি জানি না, ভয় বলে বস্তু তার কতটা আছে জানি না, তবে আমার তো ভয় ডর নেই। এটুকু আমি বলতে পারি, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করানো হয়েছে ভয় দেখিয়ে। কিন্তু এইভাবে তো যারা প্রতিবাদ করতে বেরিয়েছে তারা গুলির মুখেও বুক পেতে দিতে পারে। বাংলাদেশের ওই বাচ্চা ছেলেটি যেটা আমাদের শিখিয়েছিল সেটা কিন্তু আপনাকে একটুও বাঁধবে না। আমার দুটো সন্তান থাকা সত্ত্বেও আমার বাঁধবে না, তাতে যদি আমার ছোট বোনটা সঠিক বিচার পায় আমার সেটা করতেও একবারও বাঁধবে না। আপনাকে অনেক ধন্যবাদ এবং সেলাম জানাই, কুর্নিশ জানাই আপনার এই মানসিকতাকে। আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি এবং গণতান্ত্রিকভাবে আন্দোলন চালান যাতে এই অপশাসন মুক্ত হয় বাংলা। আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে ধন্যবাদ দেবেন না, কারণ আমিও একজন সহনাগরিক। আমার মানে সমাজের জন্য কিছু কর্তব্য তো থাকে। সবাই যদি আমরা ঘরে ঢুকে থাকি তাহলে তো আমাদের সমাজে পরিবর্তন আসবে না। অন্যায়কে তো মেনে নেওয়া যায় না। না, ঠিকই ঠিকই।